শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায়। অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু বেশ কিছু মহাকাশ গবেষণামূলক খবর থাকছে। প্রতিদিনের ভিডিও যেরকম আপনাদের ভালো লাগে, আজকের ভিডিও ভালো লাগবে। প্রথমেই যে খবরটি আসবো সেটি হচ্ছে নাসা তৈরি করেছে একটি রোবট, একেবারে মানুষের মতো দেখতে। আগামী দিনে মহাকাশে যাবে এই রোবট। না, মহাকাশচারীদের রিপ্লেস করে দেবে না, কিন্তু এমন কিছু কাজ মহাকাশে থাকে যেগুলো মানুষের পক্ষে করাটা একটু চাপের ব্যাপার। সেই জায়গায় এই রোবট দায়িত্ব নেবে কাজ করার ব্যাপারে। এই ব্যাপারে অসাধারণ তথ্য থাকছে, দেখাবো সেই রোবটকেও এবং কিভাবে তৈরি হয়েছে, কীরকম দেখতে, সমস্তটা দেখাবো। আমরা কি জানি যে আমাদের মহাকাশে যে এত তারা নক্ষত্র রয়েছে তার মধ্যে কোন নক্ষত্র সব থেকে বেশি উজ্জ্বলতম? অনেকে হয়তো বলবেন সূর্য, কিন্তু না, সূর্য নয়, আরও অন্য একটি নক্ষত্র যেটি মহাকাশের সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র, এবং সেটি পৃথিবী থেকে কত দূর থাকছে সেই বিষয়ে তথ্যমূলক ভিডিও। এবং আরও একটি অসাধারণ তথ্য আপনাদের দেব, সেটা হচ্ছে হঠাৎ করে ইসরো কেন স্পেস এক্সের রকেট ব্যবহার করে ভারতের স্যাটেলাইট লঞ্চ করছে, সঠিক কারণ কি ব্যাখ্যা করব। তো প্রথমে চলে আসি নাসার তরফ থেকে যে খবরটার কথা বললাম, একটা রোবট সম্পর্কে। দেখে নেব সেই রোবট আগামী দিনে কী কাজ করবে এবং দেখতে কেমন হয়েছে। নতুন মানবাকৃতির রোবট ভ্যালকিরির প্রথম ঝলক দেখালো নাসা। আশা করা হচ্ছে মহাকাশ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে এই রোবট। 136 কেজি ওজনের রোবটটির উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। এর নামকরণ হয়েছে নর্স রূপকথার কাল্পনিক নারী চরিত্র ভ্যালকিরির নামে। সম্প্রতি টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে অবস্থিত জনসন স্পেস সেন্টারে এর প্রাথমিক পরীক্ষা চালানো হয়েছে। নাসা জানিয়েছে প্রতিকূল বা ক্ষতিকর পরিবেশ, যেমন প্রাকৃতিক দুর্যোগ প্রবণ জায়গাগুলোয় কাজে লাগানোর উদ্দেশ্যে নকশা করা হয়েছে এই রোবটটি। তবে এ ধরনের রোবট একদিন মহাকাশেও কাজে লাগানোর সম্ভাবনা আছে। সাধারণত মানবাকৃতির রোবটে মানুষের মতো শারীরিক অঙ্গ দেখা যায়, যেখানে একটি ধর, একটি মাথা, দুটি বাহু ও দুটি পা থাকে। প্রকৌশলীরা বিশ্বাস করেন সঠিক সফটওয়্যারের সাহায্যে একদিন এই ধরনের মানবাকৃতির রোবট মানুষের মতোই আচরণ করতে শিখবে আর মানুষের মতো একই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে পারবে। নাসার রোবোটিক দল ডেক্সটারাস তার প্রধান সন আজিমি বলেন, সৌরজগৎ পরিষ্কার করা বা মহাকাশযানের বাইরের কোনো যান্ত্রিক গোলযোগ সামলানোর মতো বিপজ্জনক কাজে এ ধরনের রোবট ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এর ফলে নভোচারীরাও মহাকাশ অনুসন্ধানে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। আমরা নভোচারীদের জায়গা কেড়ে নিতে চাই না, আমরা শুধু অপ্রয়োজনীয় ও বিপজ্জনক কাজগুলো রোবটকে দিয়ে করাতে চাই, যাতে মহাকাশচারীরা আরও উচ্চ পর্যায়ের কাজে মনোযোগ দিতে পারেন। স্থলজ কাজের উদ্দেশ্যে তৈরি মানবাকৃতির রোবট কিভাবে ভবিষ্যতে মহাকাশ সংশ্লিষ্ট রোবট তৈরির ক্ষেত্রে সহায়ক হবে সে সম্পর্কে জানতে টেক্সাস ভিত্তিক অ্যাপ্ট্রনিকের মতো বেশ কয়েকটি রোবোটিক কোম্পানির সঙ্গে জোট বাঁধছে নাসা। এরই মধ্যে অ্যাপেলো নামে এক মানবাকৃতির রোবট বানাচ্ছে অ্যাপ্ট্রনিক। এর লক্ষ্য রোবটকে দিয়ে কারখানায় প্যাকেজ স্থানান্তর, প্যালেট বসানো বা সাপ্লাই চেইন ভিত্তিক স্থলজ কাজগুলো করানো রয়েছে পরিকল্পনার মধ্যে। 2025 সালের মধ্যে বিভিন্ন কোম্পানির কাজে মানবাকৃতির রোবট সরবরাহ করার পরিকল্পনা করছে অ্যাপ্ট্রনিক। কোম্পানির প্রযুক্তি প্রধান নিক পেইন বলেছেন, মানুষের চেয়ে বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে অ্যাপেলো, বিশেষ করে সহনশীলতার বিষয়টিতে। আমাদের লক্ষ্য সিস্টেমটি যেন দৈনিক 22 ঘন্টা অনলাইনে থাকে। এতে ব্যাটারি বদলানোর সুবিধা থাকায় একে দিয়ে একটানা 4 ঘন্টা কাজ করানো সম্ভব। পরবর্তীতে এর ব্যাটারি পাল্টে একইভাবে কাজ চালিয়ে যেতে পারবেন। অ্যাপ্ট্রনিকের সিইও জেফ কার্ডেনাস বলেন, বিভিন্ন নতুন সফটওয়্যার বিকাশ অ্যাপোলোর সক্ষমতা বাড়িয়ে দেওয়ায় আমাদের লক্ষ্য আকাশচুম্বী। এত বড় মহাকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? সূর্য তো নয়, আগেই বলেছি আমি। তবে তার নাম কি? পৃথিবী থেকে কত দূরে সে অবস্থান করছে জানব। রঙিন এই পৃথিবী, কিন্তু তার চেয়েও রঙিন মহাকাশ। পৃথিবীর মতো আরও অনেক গ্রহ তো বটেই, সূর্যের মতো আরও অনেক নক্ষত্রও রয়েছে মহাকাশে। মানুষের চোখ শুধু চাঁদ, সূর্য এবং রাতের আকাশের কিছু উজ্জ্বল নক্ষত্রই দেখতে পায়।
সেগুলির মধ্যে চাঁদ এবং সূর্য সম্পর্কে বেশ কিছু জিনিস জানা থাকলেও নক্ষত্রদের বিষয়ে প্রায় অনেক কিছুই অজানা। এখন যদি প্রশ্ন করা হয় আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটা, গুগল সার্চ না করে খুব কমজনই এর উত্তর দিতে পারবেন। কেউ কেউ সূর্য বলতে পারেন, তবে উত্তরটা কিন্তু সূর্য নয়। সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের তেজ সূর্যের থেকেও 25 গুণ বেশি। এর আলো পৃথিবীতে এসে পৌঁছায়। আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটা? রাতের আকাশে অনেক তারা তো ফুটে থাকে, এর মধ্যে কয়েকটা উজ্জ্বল, কয়েকটা ম্লান। অনেকেই গ্রহ এবং নক্ষত্র ক্লাস্টার সম্পর্কে জানেন, কিন্তু সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটা জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবেন না। অনলাইন প্ল্যাটফর্ম কোরার কয়েকজন ইউজার এই বিষয়ে জানতে চেয়েছিলেন। এর সঠিক উত্তর হলো সিরিয়াস এ নক্ষত্র। ইংরেজিতে একে অনেকে ডগ স্টার বলে থাকেন। সংস্কৃতে এর নাম মৃগব্যাধ বা লুব্ধক। এটি পৃথিবী থেকে 8.6 আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসার তথ্য অনুযায়ী সিরিয়াস এ সূর্যের চেয়ে দ্বিগুণ ভারী এবং এর দীপ্তিও সূর্যের 25 গুণ বেশি। এটাও জানতে হবে সিরিয়াস হলো বাইনারি স্টার সিস্টেমের অংশ, যার দুটি নক্ষত্র রয়েছে, সিরিয়াস এ এবং সিরিয়াস বি। এর মধ্যে সিরিয়াস এ উজ্জ্বল, অন্যদিকে বি কিন্তু অনেক ম্লান বা ক্ষীণ। আগামী 60,000 বছরে এই নক্ষত্রের উজ্জ্বলতা আরও বাড়বে। এটি উত্তর গোলার্ধে শীতকালে অনেক বড় দেখায়। সৌরজগতের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে এর উজ্জ্বলতা বাড়বে এবং তারপর ধীরে ধীরে এর ভিতরের জ্বালানি নিঃশেষ হয়ে যাবে। তখন এটি ম্লান নক্ষত্রে পরিণত হবে। তবে এই প্রক্রিয়ার জন্য কমপক্ষে 2 লক্ষ বছর সময় লাগবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সিরিয়াস এ। তবে বন্ধুরা একটা কথা বলবো, এই যে সিরিয়াস এ, একে তো আমরা টেলিস্কোপ দ্বারা দেখতে পেয়েছি, এমনও তো হতে পারে আরও অনেক দূরে, যেখানে আমাদের টেলিস্কোপ এখনও পৌঁছায়নি বা পর্যবেক্ষণ আমরা করতে পারিনি, সেই স্থানে সিরিয়াস এর থেকেও বেশি উজ্জ্বলতম নক্ষত্র রয়েছে, থাকতেই পারে। আগামী ভবিষ্যতে হয়তো জানা যাবে। তো এবার আসি, ইসরো হঠাৎ করে কেন স্পেস এক্সের রকেট ব্যবহার করে আমাদের স্যাটেলাইট লঞ্চ করছে? সঠিক কারণ কি তার ব্যাখ্যা করব এই ভিডিওতে। এই প্রথম আমেরিকান রকেটে চেপে মহাকাশ পাড়ি দিতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কৃত্রিম উপগ্রহ। অতি শক্তিশালী নেক্সট জেনারেশন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ GSAT-20 ফ্লোরিডা থেকে স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। স্বল্প খরচ ও বিশ্বাসযোগ্যতা, এই দুই কারণে গত কয়েক বছরে অসংখ্য বিদেশি কৃত্রিম উপগ্রহ ভারতের মাটি থেকে উৎক্ষেপণ করেছে ইসরো, কিন্তু উল্টো ঘটনা বিরল। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, এই উপগ্রহটি উৎক্ষেপণের জন্য কোনো রকেট তৈরি নেই, তাই স্পেস এক্সের দ্বারস্থ হতে হয়েছে। আসলে এত বড় মাপের ভারী কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর মতো রকেট ইসরোর কাছে নেই। ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট লঞ্চ ভেহিকেল মার্ক 3কে বলা হয়। তার আরও একটি নাম আছে, তাকে আমরা বাহুবলীও বলি, কিন্তু সেটিও মাত্র 4000 কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে বয়ে নিয়ে যেতে পারে। এস সোমনাথ জানিয়েছেন, অবিলম্বে শক্তিশালী নেক্সট জেনারেশন লঞ্চ ভেহিকেল তৈরি করা প্রয়োজন, যেটা অন্তত 10,000 কেজি পৃথিবীর কক্ষপথে নিয়ে যেতে পারবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিক্রম সারাভাই স্পেস সেন্টারের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হতে আরও অন্তত 2-3 বছর লাগবে। GSAT-20 উৎক্ষেপণ নিয়ে আমেরিকান সংস্থা স্পেস এক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। এতদিন বড় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে ভারত মূলত ফ্রান্সের আরিয়ান স্পেস কনসার্টিয়ামের সাহায্য নিত। মহাকাশ বাণিজ্য ক্ষেত্রে ফ্রান্সের আরিয়ান স্পেসের সঙ্গে চিরকালই ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অতীতে ইউরোপিয়ান স্পেস এজেন্সির অধীনস্থ সংস্থাটি ভারতের 23টি ভারী ও শক্তিশালী কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। তাহলে এবারে স্পেস এক্সের দ্বারস্থ হতে হলো কেন? NSIL এর কর্তা রাধাকৃষ্ণন দুরাইরাজ জানিয়েছেন, বাণিজ্যিক দিক থেকে অনুকূল এবং মহাকাশযানের প্রস্তুতি, এই দুটো বিষয় দেখে বেছে নেওয়া হয়েছে স্পেস এক্সকে। তাছাড়া আরিয়ান স্পেসের সবচেয়ে ভরসাযোগ্য রকেট আরিয়ান 5 কিন্তু অবসর নিয়েছে। আরিয়ান 6 আসতে এখনও দেরি আছে, তাই একটা বিকল্পের খোঁজ চলছিল। ইসরো সূত্রে খবর, GSAT-20 কৃত্রিম উপগ্রহটির নাম বদলে GSAT-N2 রাখা হবে।
এটি প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেবে। ভারতীয় বিজ্ঞানীদের আশা ভবিষ্যতে এটি ওয়েবনেট ও স্টারলিংকেও টক্কর দেবে। বিষয়টা আশা করি বুঝলেন। আমাদের ভারতের হাতে এখনও অবধি 4000 কেজির বেশি উপগ্রহ পাঠানোর মতো লঞ্চ ভেহিকেল নেই। আগামী দিনে নিশ্চয়ই তৈরি হবে। তো আজকের এই মহাকাশ গবেষণামূলক খবরাখবর এবং বিজ্ঞান ভিত্তিক আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।